সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব রাজেশ বসুর লেখা রোমহর্ষক অ্যাডভেঞ্চার উপন্যাস প্রফেসর রাবিনের গুপ্ত সমাধি এর শেষ পর্ব। এর আগের পর্বগুলিতে আমরা দেখেছি প্রফেসর রাবিন মস্তিষ্কের ক্ষমতা 100% বাড়ানোর জন্য এক গবেষণা করছিলেন, যার সহকারী ছিলেন বাঙালি বিজ্ঞানী বরেন আচার্য। কিন্তু সেই গবেষণার কাগজপত্র সহ সম্ভাব্য এক বিপুল সম্পদ কোথায় রয়েছে তা জানতেই অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়েন বরেন আচার্যর নাতি বিজ্ঞানী ভাস্কর এবং তার বন্ধু বিজ্ঞানী মার্ক। তারা কি সেই অজানা সম্পদ খুঁজে পেল? জানতে পারবো আজকের শেষ পর্বে। সাহিত্যপ্রেমী বন্ধুদের নানা স্বাদের গল্প উপন্যাস শোনাতেই আমার চ্যানেল। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। শুরু করছি প্রফেসর রাবিনের গুপ্ত সমাধি শেষ পর্ব। বৃদ্ধ আমার দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। কফিতে ফের একটা লম্বা চুমুক দিয়ে বললেন, দেখো, গুপ্তধনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। রাবিনের বিষয়ে যতটুকু জানি বলছি। ইউরি রাবিন ছিল আমার বিশেষ বন্ধু। হিটলারের নাৎসি বাহিনীর জন্য আমরা সকলেই সে সময়ে জার্মানি ছেড়ে পালাই। রাবিন অবশ্য আগেই পালিয়েছিল, আমরা দেরি করি। তার ফলও পেয়েছিলাম। নাৎসি বাহিনী আমাদের পরিবার প্রায় নির্মূল করে দিয়েছিল। আমি আর বাবা কোনো মতে পালিয়েছিলাম ফ্রান্সে। সেখানে কাকতালীয়ভাবে দেখা হয় রাবিনের সঙ্গে। অ্যাডাম পসনারের সঙ্গেও পরিচয় হয় বাবার। রাবিন তখন একটা কঠিন রোগে ভুগছিল। অ্যাডাম তাকে সুস্থ করে। যুদ্ধের পর রাবিন এবং অ্যাডাম ফিরে এসেছিল জার্মানিতে। আমরাও ফিরি। কিছুদিনের মধ্যে রাবিন ফের অসুস্থ হয়। আসলে সে ছিল আমারই মতো আশকেনাজি ইহুদি। আমাদের কিছু বংশগত জটিল রোগ আছে। অনেকের হয় না, কারো কারো হয়। রাবিনের হয়েছিল। অ্যাডাম তাকে সুস্থ করে তুললেও শেষ পর্যন্ত সে ওই রোগেই মারা যায়। তখন তার বয়স মাত্র 52। 1950 সাল সেটা। রাবিনরা ছিল অত্যন্ত ধনী ব্যবসায়ী। নানা রকম কারবার ছিল তাদের। অবশ্য যুদ্ধের পর কিছুমাত্র অবশিষ্ট ছিল না সেসবে। রাবিন যদিও তার পারিবারিক ব্যবসার কখনোই যোগ দেয়নি, কিন্তু মৃত্যুর আগে সে হঠাৎ ধনী হয়ে বসে। কিভাবে জানো? নাৎসি বাহিনী ইহুদিদের সব ধনসম্পত্তি লুট করেছিল। এর মধ্যে ছিল প্রচুর সোনাও। মিত্রশক্তির কাছে যুদ্ধে অবশ্যম্ভাবী পরাজয় অনুমান করে সেগুলো তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলেছিল। কেউ কেউ বলে অস্ট্রিয়ার লেক টোয়েপথলিজে নাকি এখনও এই সোনা লুকোনো আছে, যদিও কেউ তা কখনো পায়নি। যাই হোক, জার্মানিতে আমরা এই সোনাকে রাউব গোল্ড বা স্টোলেন গোল্ড বলতাম। কাণ্ড হলো, রাবিন এমনই এক গুপ্ত ভাণ্ডার আবিষ্কার করে বসেছিল। স্বাস্থ্যের কারণে সে তখন সাক্সনিতে তাদের গ্রামের বাড়িতে রয়েছে। কাজকর্ম সব বন্ধ। মন ভেঙে গিয়েছে। বাড়ির চারদিকে পাহাড়ি নিসর্গ দেখে দিন কাটছে। এমন সময় সেই ধন সে আবিষ্কার করে, যা তাকে ফের জীবনের দিকে ফেরায়। তার গবেষণায় প্রচুর অর্থের প্রয়োজন। সে ঠিক করে রক্তে মাখা এই ধন সে মানুষেরই উন্নতির কাজে লাগাবে। যদিও তা যে হয়নি বুঝতেই পেরেছ। অল্প সময়ের মধ্যেই সে চলে যায় ইহলোক ছেড়ে। তার শেষ ইচ্ছে অনুযায়ী তার পারিবারিক সমাধিতে পরিবারের সঙ্গেই চিরশয্যায় শোয়ানো হয় তাকে। সেই ছিল তার পরিবারের শেষ সদস্য। আমার বাবা এবং অ্যাডাম ছাড়া এই কথা তৃতীয় কেউ আর জানে না। কিন্তু রাবিনের শেষ ইচ্ছে কি শুধুই তার পরিবারের সঙ্গে চিরশয্যায় শোয়া ছিল? সে কি চায়নি তার মৃত্যুর পর কেউ তার অসম্পূর্ণ কাজ নিয়ে এগোক? নয়তো সংকেত বা চাবিটাবিই বা কেন সে অ্যাডামকে দিয়ে যাবে? বললাম আমি। একটু ভাবলেন ফ্র্যাঙ্কেল। অস্বীকার করছি না,
হয়তো তাই। অ্যাডামের উপর তার অগাধ বিশ্বাস ছিল। অ্যাডামের জন্যে তার জীবন কিছুটা হলেও প্রলম্বিতও তো হয়েছিল। আমার ধারণা মৃত্যু আশঙ্কায় চাবিটা বানিয়ে অ্যাডামকে দিয়েছিল সে। এক বিশেষ ধাতুর তৈরি একটা স্টার অফ ডেভিড, যার নিচটা ছিল চাবির মতোই দেখতে। কেন সে এসব রেখে গিয়েছিল জানি না। বাবার কাছে শুনেছি রাবিন দেশে ফিরে খুবই মনোকষ্টে ছিল, মানুষের প্রতি বিশ্বাস হারিয়েছিল একেবারে। নিজেই বলেছিল তার গবেষণাপত্র তার সঙ্গেই যেন সমাহিত করা হয়। তার কাজ সে নিজের কাছেই রেখে দিতে চেয়েছিল। আবার অন্যদিকে তোমরা হয়তো ঠিকই বলছো, তার বিজ্ঞানী মন চাইছিল কিছু একটা সংকেত থেকে যাক সমাধির বাইরের পৃথিবীতে। এজন্যেই হয়তো চাবিটা বানানো। তবে হ্যাঁ, রাবেন গোল্ডের বিষয়ে সে কাউকে কিছু জানায়নি। আমরাও কখনো অভিশপ্ত সে ধনের খোঁজ নিইনি। মার্ক বলল, রাবিন পরিবারের সমাধিতে আপনি নিজে কখনো গিয়েছেন? ফ্রাঙ্কেল চোখ ঘুরিয়ে দেখল মার্ককে, হেসে বলল, সে বিষয়ে তো কিছু বলতে পারবো না। আমাদের পরিবার কথা দিয়েছিল রাবিনকে। বাবা কথা রেখেছেন। অ্যাডাম পসনারও কথা রেখেছিল। সমাধির কথা কাউকে জানায়নি সে, এমনকি তার স্ত্রীকেও নয়। রাবিনের মৃত্যুর পর সে আবার ফ্রান্সে ফিরে গিয়েছিল। সেখানেই অকস্মাৎ সে মারা যায়। লিয়া পসনার তো হয়েই গিয়েছে তখন। মেয়েকে নিয়ে অ্যাডামের স্ত্রী ফিরে যায় পোল্যান্ডে। আমার বাবার সঙ্গে সেই পোল্যান্ড যাওয়ার আগে পর্যন্ত যোগাযোগ ছিল। এরপর বাবাও চলে যান পৃথিবী ছেড়ে। জার্মানি তখন দুভাগ। বিষয়টা আমি ভুলেই গিয়েছিলাম। ইউডি রাবিনকে আমি বার কয়েক দেখেছি মাত্র। সে যখন মারা যায় তখন আমার 12-13 বছর হবে। যাই হোক, বাড়ি পাল্টানোর সময় একদিন পুরনো জিনিসের মধ্যে বাবার ডায়েরিতে রাবিনের এইসব তথ্য পাই। যদিও বাবাও লেখেননি রাবিনদের সেই গোপন সমাধির কথা, কিন্তু স্টার অফ ডেভিডওয়ালা চাবির কথা ছিল। জানি না কেন আমি ওটার খোঁজ শুরু করলাম। হয়তো কৌতূহল কিংবা অন্য কিছু। যাই হোক, অ্যাডাম পসনারের খোঁজ করতে পোল্যান্ড গেলাম। গিয়ে শুনলাম অ্যাডামের মেয়ে লিয়া সে চাবি বা স্টার অফ ডেভিড নিয়ে জার্মানি চলে গিয়েছে। ফিরে এলাম জার্মানিতে, বলতে পারো পূর্ব জার্মানিতে। আশাই ছেড়ে দিয়েছি। এমন সময় কাকতালীয়ভাবে একদিন একটা পাবলিক লাইব্রেরিতে দেখা হয়ে গেল লিয়ার সঙ্গে। আমরা সমবয়সী ছিলাম প্রায়। আশ্চর্য, দুজনে দুজনকে চিনতে পারলাম। আমি অবশ্য লিয়া পসনার নামটা দেখেই কৌতূহলী হয়েছিলাম। আরও আশ্চর্য, স্টার অফ ডেভিডটাকে সে লকেটের মতো গলায় পরে নিয়েছে চেন দিয়ে। অনেক অনুরোধ উপরোধ চলল। শেষে একদিন জিনিসটা সে আমায় দিয়েই দেয়। তোমরা যে গুপ্তধনের কথা বলছো সেও বলেছিল, কিন্তু সঙ্গে এও বলেছিল সেই ধনে তারও আর কোনো আকাঙ্ক্ষা নেই। ব্যাস, এই হলো আমাদের গল্প, বুঝেছ? কিন্তু স্টার অফ ডেভিডটা জলে ফেলে কেন দিলেন সেটাই তো বুঝলাম না, বলল মার্ক। লিয়ার কাছে ভালোই তো ছিল, অন্তত জিনিসটা তো থাকতো। রাবিনের নিজের হাতে তৈরি, তার স্মৃতিচিহ্নও তো বটে। ঠিকই, তাছাড়া বললেন বিশেষ ধাতু দিয়ে রাবিন সেটা বানিয়েছিল। সেটাও বা কি কি ধাতু? বললাম আমি। ফ্রাঙ্কেল দীর্ঘশ্বাস ফেলে বললেন, ধাতুর প্রসঙ্গে আসছি, কিন্তু কেন সেটা বিসর্জন দিয়েছিলাম নিজেও ঠিক জানি না এখনো। আসলে আগেই বলেছি, সমাজের প্রতি অবিশ্বাস বা ক্ষোভ মন থেকে দূর করতে পারিনি। তাছাড়া যুদ্ধ পরবর্তী জার্মানিতেও কিছু মানুষের মধ্যে জাতি বিদ্বেষ দেখেছি। রাগ, দুঃখ, অভিমানেই ওটা ফেলে দিয়েছিলাম। চাইনি রাবিনের প্রতিভা কাজে লাগিয়ে কেউ নাম করুক।
মানুষের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর কাজ করছিল রাবিন। সুস্থ থাকলে সফল হতো নিঃসন্দেহে। বিশেষ ধাতুর কথা বললাম না, কৃত্রিম উপায়ে হোক বা আকরিক থেকেই হোক, সে ওই ধাতু সংগ্রহ করেছিল অনেক। ওই ধাতুজাত কোনো যৌগ মানব মস্তিষ্কের কার্যকারিতাই নাকি পাল্টে দেবে অবিশ্বাস্যভাবে। বিশ্বাস করত সে, মানে আমি যতটুকু বুঝেছিলাম। মস্তিষ্কের 100% একসঙ্গে প্রয়োগের ক্ষমতা। রাইনহার্টের কথা মনে পড়ছে। মার্ক অধৈর্য হয়ে পড়ছে। বুঝলাম, কিন্তু সেই ধাতুটা কি ছিল? জিজ্ঞেস করলো সে। জানি না, তখন আমি অনেকটা ছোট। শুনেছিলাম সে ধাতুর সন্ধান নাকি রাবিনকে কোনো এক গ্রিক দেবী দিয়েছিলেন। আমি বললাম, স্টার অফ ডেভিডের 6টা কোণে 6টা অক্ষর ছিল ইংরেজিতেও। সেগুলো কি ছিল যদি বলেন, বা কি বোঝাতে চেয়েছিলেন সেগুলো দিয়ে? জানি না, হতে পারে তা কোনো জায়গার নাম। সেটা রাবিনের পারিবারিক সমাধিস্থান হতে পারে, বা তার আবিষ্কৃত নাৎসি সোনার ক্ষুব্ধ ঠিকানাও হতে পারে, অথবা অন্য কিছুও হতে পারে, অথবা দুটি একই জায়গা হতে পারে। আমার জানা নেই। তাছাড়া অক্ষরগুলো আমি ভুলেও গিয়েছি, লিখেও রাখিনি কোথাও। তবে হ্যাঁ, ইংরেজি অক্ষরগুলো সাজালে একটা অর্থ হয়। সিল্ড কোয়েট মানে কচ্ছপ, বোঝো? মার্ক বলল, সেই জন্য জলে ফেলে দিলেন? হেসে উঠলেন ফ্রাঙ্কেল। একদম ঠিক ধরেছ। বাইরে সূর্যের আলো কমে আসছে। ঘড়িতে 4টে বাজে। 4:45টার মধ্যে সূর্য ডুবে যায় এখানে। ঠান্ডাও পড়তে শুরু করে আরও। কি আর বলবো, উঠেই পড়তে হবে। জোসেফ ফ্রাঙ্কেল তার মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেননি এখনও। ধন্যবাদ এবং বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করে উঠে পড়ছি যখন, ফ্রাঙ্কেল বললেন, ইউরি রাবিনকে আমার বাবা কথা দিয়েছিলেন তাদের ফ্যামিলি ক্রিপ্টের কথা চিরকাল গোপন রাখবেন। তোমরা কি প্রত্যাশা করো? বাবার দেওয়া কথা তার ছেলে হয়ে আমি লঙ্ঘন করব? তবুও যা বলেছি অনেক। ভেগলক। নিজের ভাষায় গুড লাক জানিয়ে বিদায় করে দিয়েছিলেন ফ্রাঙ্কেল। আগেই বলেছি, রাডেভয়েল থেকে ফ্রাঙ্কেলের বাড়ি 10-12 কিলোমিটার। আমরা বাইসাইকেল ভাড়া নিয়ে গিয়েছিলাম। মার্ক খুব ভালোবাসে সাইকেল চালাতে। এখানে রাস্তাঘাট এমন চমৎকার, সাইকেল চালিয়েও সুখ। 8 ঘন্টার মধ্যে চলে আসি আমরা। ফেরার সময় একটু জোরেই চালাচ্ছি, কারণ ঠান্ডার সঙ্গে অন্ধকারও নামতে শুরু করেছে। অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। এমন সময় মার্কের খেয়াল হলো সে তার সেলফোন ফেলে এসেছে ফ্রাঙ্কেলের বাড়িতে। সুতরাং আবার সাইকেল ঘুরিয়ে ফেলে আসা পথ ধরলাম। ফ্রাঙ্কেলের বাড়ি একটু নির্জনে। আশপাশে কোনো বাড়িটারি নেই। প্রায় চলেই এসেছি। একটা বাঁক ঘুরলেই কাঠের বেড়া দিয়ে ঘেরা ফ্রাঙ্কেলের বাড়ি দেখতে পাবো। সবে বাঁকটা ঘুরেছি, দেখি একটা কালো হ্যাচব্যাক গাড়ি বেড়ার সামনে পার্ক করা। ফ্রাঙ্কেলের ঘরের দরজা খোলা। সেখানে দুজন দাঁড়িয়ে। একজন পুরুষ, বেশ লম্বা, স্বাস্থ্যবান চেহারা। অন্যজন যেন সেই পোজনানের মার্কেট স্কোয়ারে দেখা সেই বৃদ্ধ মহিলা। সেই কালো বর্ডার দেওয়া হলুদ জাম্পার, পায়ে হাই অ্যাঙ্কেল লেদার বুট, শুধু বেগুনি রঙা স্কার্ফটা নেই, আর চুলও সাদার বদলে কালো। তবে এবার বব কাট। কিছুটা জোরেই কথা হচ্ছে। আমার নামটা যেন একবার শুনলাম। মার্ক বলল, গোলমেলে মনে হচ্ছে, বিশেষ করে গাড়িটা দেখো। আসার সময় পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আবার ঘুরে আসে। মার্কের কথা ঠিক, গাড়িটা যেন আমাদের পিছনে পিছনেই ঘুরছিল। এখন খেয়াল হচ্ছে। মার্ক বলল, আমি নিশ্চিত আমাদের ব্যাপারে খোঁজ করছে। চলো, অনেক হয়েছে, একটু ঝুঁকি নিয়েই দেখি। বলতে বলতেই রাস্তা থেকে সাইকেল সরি কাছের আড়ালে লুকিয়ে ফেলেছে ও। একটু দোনামোনা করলেও আমিও তাই করলাম। তারপর রাস্তায় না হেঁটে গাছের আড়াল দিয়ে বাড়ির পিছন থেকে
কাঠের বেড়া টপকে ঢুকলাম দুজনে। ইউরোপে একটা ব্যাপার হচ্ছে, জানলায় গড়াত থাকে না, সবই প্রায় গ্লাস শাটার, ফলে পর্দা ঠিকমতো না দেওয়া থাকলে ভিতরটা দেখা যায়, অবশ্য যদি একমুখী কাঁচ না হয়। আমাদের কপাল ভালো, কোনো অসুবিধে হলো না। পর্দায় একটু ফাঁক পেলাম সুবিধে মতো। মহিলা ঘরে ঢুকে পড়েছে। তর্জনী তুলে সে রীতিমতো শাসিয়ে কিছু বলছে ফ্র্যাঙ্কেলকে, কিছু একটা দেখাচ্ছেও। সে বেশ হতভম্ব। মহিলার সঙ্গীটিকে দেখা যাচ্ছে না, এবং সবচেয়ে বড় কথা, মহিলাটি আর কেউ নয়, আমাদের পোজনান যাওয়ার ধারাবাহিক সঙ্গী ক্রিস্টাই বটে। মুখে মাস্ক থাকলেও চিনতে পারছি। আচমকা মার্ক একটা কাণ্ড করল। আমার হাতে হ্যাঁচকা টান দিয়ে বলল, চলে এসো, হাতে নাতে ধরবো। বলেই সে তীর বেগে ছুটেছে, ফলে আমিও ছুটলাম। দরজা খোলায় ঢুকে পড়লাম হুড়মুড়িয়ে। আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠেছে ক্রিস্টা। হাতের জিনিসটা দ্রুত কোটের পকেটে চালান করেছে। দেখলাম সেটা একটা পুলিশ ব্যাজ। মার্ক ফ্রাঙ্কেলকে বলল, আপনাকে কি বলছে এরা? পুলিশ? এক্ষুনি ফোন করুন 110-এ। অলরাইট, আমিই করছি। ইটস এনাফ। কফি টেবিলের উপরেই ছিল মার্কের সেলফোনটা। চট করে তুলে নিয়েছে সেটা। ক্রিস্টা পালাতে যাচ্ছিল। আমি ওকে আগলে দাঁড়াতে যাব, মুহূর্তে একটা কাণ্ড হলো। ভিতর থেকে প্রবল বেগে বেরিয়ে এলো সেই পুরুষ সঙ্গীটি। তার মুখেও মাস্ক, তবু একেও যেন কোথায় দেখেছি মনে হলো। লোকটা ক্রিস্টা আর আমাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ছুটে। মার্ক ছুটতে গিয়েও গেল না, ক্রিস্টাও পালালো মুশকিল। কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির ইঞ্জিনের শব্দ। ইতিমধ্যেই সাহস ফিরে পেয়েছেন ফ্রাঙ্কেল। ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। ঘটনার আকস্মিকতায় মার্কের আর ফোন করা হয়নি। ফোনটা হাতে ধরে ক্রিস্টার সামনে গিয়ে বলল, এবার বলো, হাত করাটা কে পড়বে? ক্রিস্টা ভেঙে পড়ল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি সব বলবো, কথা দিচ্ছি। আমি সামলে নিয়েছি নিজেকে। সোফার কাঠের হাতলে পড়ে গিয়ে কোমরে লেগেছেও ভালো, তাও চটপট উঠে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করে নিয়েছি ক্রিস্টার। বব কাট চুল, গলার পিছনে সেই চীনা সবুজ ড্রাগনটিও দৃশ্যমান, চীনা অক্ষর দুটো। আচমকা আমার মনে পড়ল এই ট্যাটু কোথায় দেখেছিলাম। রাইনহার্টের বাড়িতে। বন্দিদশায় অস্কার মোবাইলে হাসপাতালে চিকিৎসাধীন রাইনহার্টের যে ভিডিও দেখিয়েছিল, তাতে দেখেছি এই ট্যাটু। নার্স মহিলাটির গলায় ছিল এই উল্কি। নিচের চীনা হানজিও একই মনে হচ্ছে। ফ্রাঙ্কেল বললেন, কেন আমি ওটা এলবের জলে বিসর্জন দিয়েছি বুঝতে পারছো এখন? মানুষ কখনোই বদলাবে না। মানুষের লোভের কোনো সীমা পরিসীমা নেই। এরা কি বলছিল আপনাকে? জিজ্ঞেস করলো মার্ক। তোমাদের বিষয় জিজ্ঞেস করছিল। তোমরা যে ট্রেজার হান্টার সেটা তো জানি না। বলল, আমরা পুলিশ, গোপনে তদন্ত করছি। ইউরি রাবিনের নামও বলল। অবিশ্বাস করতে পারলাম না। তোমাদের কি কি বলেছি জানতে চাইছিল। আমি কি কি জানি তাও জিজ্ঞেস করছিল, বিশেষ করে গুপ্তধনের কথা। এমন সময় এইসব কাণ্ড। ক্রিস্টা বলল, আমি এসবের মধ্যে নেই, আমাকে ওরা টাকার লোভ দেখিয়েছিল। ভুল হয়ে গিয়েছে, আমাকে যেতে দাও এবার। মার্ক বলল, অত সহজে না। ওরাটা কারা? এমন সময় ফ্রাঙ্কেল হঠাৎ রেগে গেলেন। দরজাটা খুলে বাইরে আঙুল দেখিয়ে বললেন, এখানে আর নাটক না কোনো। তোমরা 3 জনেই বিদেয় হও এক্ষুনি। আর যদি কখনো জ্বালাতে আসো তক্ষুনি পুলিশ ডাকবো আমি। নাও গেট লস্ট। এ কথা শোনার পর আর কি করার থাকে। আমি তাও দুঃখ প্রকাশ করলাম। মার্ক ক্রিস্টাকে দেখিয়ে বলল, কিছু লোকের জন্য আপনি সবাইকে দোষ দেবেন না। উত্তরে ফ্রাঙ্কেল ফের দরজার বাইরে যেতে ইঙ্গিত করলেন। বেরোতে যাচ্ছি, হাতটা আগলে দিয়ে বললেন, 1 সেকেন্ড, তোমাদের দুজনের পরিচয়পত্র দেখাও। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র। আমরা নিয়েই এসেছিলাম দেখাবো বলে। ফ্রাঙ্কেল তখন চাননি দেখতে, এখন খুঁটিয়ে দেখলেন। তারপর ক্রিস্টারও পরিচয়পত্র চাইলেন। সে বলল, এরা বিদেশি,
তাই সবসময় সঙ্গে নিয়ে ঘোরে। আমার সঙ্গে নেই এখন। কি করো তুমি? কি নাম? ক্রিস্টা। ক্রিস্টা হ্যানসেন। বাচ্চাদের একটা স্কুলে ইংরেজি পড়ায়। কি নাম স্কুলের? নাম বলল ক্রিস্টা। দয়া করে স্কুলে বলবেন না, তাহলে চাকরিটা থাকবে না, ভবিষ্যতেও পাবো না। ভুল করেছি, ক্ষমা করুন প্লিজ। বাহ, জবাব নেই। স্কুলে পড়াও আর তোমার সাগরেদ সে কি করে? চুরি ডাকাতি? তার নাম কি? ওর নাম ফ্রাঙ্ক। ও প্রাইভেট সিকিউরিটির কাজ করে। বাহ বাহ, চমৎকার। দেশটা ফের অন্ধকার যুগের দিকে ফিরছে দেখছি। হতভাগা আমার শোয়ার ঘর ঘাঁটতে ঢুকেছিল, আর তুমিও যে ভাষায় কথা শুরু করেছিলে। তোমাদের বিশ্বাস নেই। দাঁড়াও এখানে, পালাবে না। বলে দরজা বন্ধ করে সেলফোন দিয়ে এলেন নিজের। তারপর আমাদের 3 জনেরই ফটো তুললেন ফোনে। মাস্ক পরা ছিল 3 জনেরই। মাস্ক নামিয়ে ফটো নিলেন। তারপর একটু সান্ত্বনার সুরে বললেন, ভয় নেই, প্রমাণ রেখে দিলাম। ট্রেজার হান্টারদের বিশ্বাস করি না, তাই। আর কখনো এসো না, শুধু এটাই মনে থাকে যেন। যাও, বিদেয় হও এবার। ইতিমধ্যে সূর্যাস্ত হয়েছে, আলো কমে আসছে চারদিকে, ঠান্ডাও বাড়ছে। ক্রিস্টার সঙ্গী ফ্রাঙ্কের চিহ্ন নেই। গাড়ি নিয়ে সে পগারপার তখনই। ভেবেছিলাম রাস্তায় নেমে ক্রিস্টাও ছুটে দেবে, এমনটা অবশ্য করল না। বরং বিনয়ের সঙ্গে বলল, এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। মার্ক বলল, এবার বলো আমাদের পিছু নিয়েছিলে কেন? আর আসল নামটা কি? ক্রিস্টা বলে তো মনে হয় না। পুলিশ সেজে কারো বাড়িতে চড়াও হওয়া গুরুতর অপরাধ, নিশ্চয়ই জানো? জানি, ক্ষমা করো আমাকে। টাকার লোভে কাজটা করতে রাজি হয়েছিলাম, আর করব না। অনেক কষ্টে জার্মান নাগরিকত্ব পেয়েছি, সব বলছি তোমাদের। ট্রু অ্যান্ড অনেস্ট। মার্ক গলাটা বেশ গম্ভীর করে বলল। ক্রিস্টা যা বলে শুরু করলো মোটামুটি এরকম। সে ও তার এক ইউক্রেনীয় বন্ধু মেলকিন জার্মানি এসে আছে অনেক বছর। বহু সাধ্য সাধনার পর অবশেষে তারা জার্মানির নাগরিকত্ব পেয়েছে সবে। এজন্য প্রফেসর রাইনহার্ট নাকি তাদের অনেকটা সাহায্য করেছিল। সাহায্যটা অবশেষে ছিল ফ্রাঙ্কের মারফত। ফ্রাঙ্ক প্রফেসর রাইনহার্টের বাড়িতে রক্ষীর কাজ করে। ফ্রাঙ্ক এবং মেলনিক পরস্পর নিকট বন্ধু। তাই ফ্রাঙ্ক যখন মেলনিককে বলে ছোট্ট একটা দৃশ্যে ক্রিস্টা অভিনয় করবে কি না, ওদের ফেরায়নি সে। তাছাড়া ক্রিস্টার এমনিতেও অভিনয়ের শখ। স্কুলে পড়ানোর সঙ্গে একটা নাটকের দলে টুকটাক অভিনয়ও করে সে। তার উপর ভালো পেমেন্টের কথাও বলেছিল ফ্রাঙ্ক। নার্সের চরিত্র? জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, মোবাইলে রেকর্ড করলো, কিন্তু ওটুকুর জন্যই ভালো টাকা দিল। মার্ক আমার দিকে চাইলো এক পলক। রেকর্ডিংটা কোথায় হলো? জিজ্ঞেস করলাম আমি। টাউন থেকে কিছুটা দূরে প্রফেসরের একটা ছোট কটেজ আছে, সেখানে। প্রফেসর রাইনহার্টকে আগে চিনতে তুমি? না, দেখিও নি কখনো। কেন এমন অভিনয় করছে জিজ্ঞেস করনি? মেলনিক কৌতূহল দেখাতে বারণ করেছিল। পোজনানে আমাদের পিছু নিতে কে বলল? ফ্রাঙ্কি। যাওয়া আসা খরচ তো দিলই, নগদও ভালো পেলাম। তাছাড়া তখন মেলনিকও আমার সঙ্গে ছিল। তোমরা বুঝতে পারোনি। হোটেলে ফুল পাঠানো কিংবা বুড়ি সেজে তোমাদের উপরে নজর রাখা, সবই ফ্রাঙ্কের নির্দেশে মেনে করেছি। যেমন বলতো তেমন করতাম। কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব না। সব কাজেই মেলনিক থাকতো, এবার তবে ফ্রাঙ্ক এলো কেন? যে লোকটা তোমাকে ফেলে পালালো সে ফ্রাঙ্কই ছিল তো? জিজ্ঞেস করলো মার্ক। অবশ্যই, মেলনিক হলে আমাকে রেখে সে যেতই না। একটু ইতস্তত করলো ক্রিস্টা। আসলে এই কাজটার কথা মেলনিক জানেও না। ফ্রাঙ্ক আমাকে প্রস্তাবটা দেয়। এবারে টাকার অঙ্কটাও বেশি ছিল। লোভ সামলাতে পারিনি, ভুল স্বীকার করছি। বুঝলাম, কিন্তু একটা কথা বলো, আমাদের কি সন্দেহজনক খারাপ লোক বলে মনে হয় তোমার? আমরা কি করি তাও তুমি জানো।
এভাবে কারোর পিছনে নজরদারি করাটাও বেআইনি জানো নিশ্চয়ই। বললাম আমি। মাথা দোলালো ক্রিস্টা। জানি। তাহলে করলে কেন? কেউ টাকার লোভ দেখালেই অপরাধ করবে তুমি? বলল মার্ক। আসলে ফ্রাঙ্ক বলেছিল। একটু আমতা আমতা করলো সে। তোমরা প্রফেসর রাইনহার্টের কোনো জিনিস চুরি করেছ, ওকে মারতেও গিয়েছিলে। উনি দয়াপরবশ হয়ে পুলিশে জানাননি, কিন্তু গোপনে নজর রাখতে চাইছিলেন। কি মতলব তোমাদের? তাছাড়া ফ্রাঙ্ক বলেছিল এই ফ্রাঙ্কের লোকটাও তোমাদের দলে। ওকে একটু ভয় দেখাতে পুলিশ সাজতে বলেছিল। নকল ব্যাজটা ওই দেয়। আরও দু একটা কথা জিজ্ঞেস করে অব্যাহতি দিলাম ক্রিস্টাকে। সত্যি বলতে সে কিছু না বলতে চাইলেও কতটা কি করতে পারতাম জানি না। আমাদের সাইকেলেই ভাগাভাগি করে ওকে রাডেওয়াল পর্যন্ত লিফট দিলাম। যাওয়ার সময় আমাদের সব রকম সাহায্য করার কথা বলে গেল সে। খুব খিদে পেয়েছিল। পেনশনে এসে আগে ডিনার সেরে নিলাম দুজনে। মার্ক বলল, ক্রিস্টাকে হয়তো বিশ্বাস করা যায়, মনে হয় না মিথ্যে বলল। সত্যি বলতে রাইনহার্টের হাবভাব মোটেই সন্দেহের ঊর্ধ্বে ছিল না। এখন কি করে এটাই দেখার। যাই হোক, একটা বাজে জট ছাড়ল হয়তো। আমার মাথায় কিছুক্ষণ ধরেই ফ্রাঙ্কেলের কথাগুলো ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে স্টার অফ ডেভিডের 6টা অক্ষরের কথা। সিল্ড কোয়েটে, অর্থাৎ কিনা কচ্ছপ, ইংরেজিতে টার্টেল 6টা অক্ষর। ফ্রাঙ্কেলের কথা ধরলে অক্ষরগুলো দিয়েই সেই বিশেষ জায়গাটার নাম বুঝিয়েছিল রাবিন। সেখানে কি আছে পরের কথা, আগে জায়গাটা খুঁজে বের করতে হবে। কিন্তু টার্টেল নামে জার্মানিতে কোনো জায়গা আছে বলে তো মনে হয় না। মার্ককে বলায় বলল, হবে না কেন? পশুর নামে জায়গার নাম তো আছেই দুনিয়া জুড়ে। আমেরিকাতেই কতকগুলো, বাফেলো সিটি, আলাস্কায় চিকেন, কলোরাডোয় ডাইনোসর, জর্জিয়ায় প্যারট। কিন্তু এটা হতে হবে জার্মানিতেই, খুব সম্ভবত এই সাক্সনিতেই। ফ্রাঙ্কেল কিন্তু বলেছে দেশে ফিরে রাবিন তার গ্রামের বাড়ি সাক্সনিতে কি ছিল কিছুদিন। বললাম আমি। হতে পারে, বলল মার্ক। তাছাড়া ফ্যামিলি ক্রিপ্ট হলে দেশের বাইরে যাওয়ার প্রশ্ন নেই। হিটলার ক্ষমতায় আসার আগে পর্যন্ত তো ইহুদিরা শান্তিতেই ছিল। সুতরাং এবার গুগল ম্যাপে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো সাক্সনিতে টার্টেল নামে কিছু পাওয়া যায় যদি। টার্টেল বে, টার্টেল পিৎজা, ইলেকট্রিক টার্টেল, এরকম সব নাম আসতে লাগলো। মার্ক বলল, আমার মনে হচ্ছে ফের অক্ষরের হেঁয়ালি। এটাই মজা পেত রাবিন। টার্টেলের জট ছাড়াতে হবে। আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু অনেকক্ষণের অধ্যাবসায়েও গ্রহণযোগ্য কোনো শব্দ পেলাম না। এবার অন্যভাবে খোঁজা শুরু করলাম। আবার গুগল ম্যাপ। সাক্সানিতে 6 অক্ষরের কী কী জায়গা পাওয়া যায়। এবারে বেশ কিছু পাওয়া গেল। অবিশ্বাস্যভাবে লাটার নামে একটা মিউনিসিপ্যাল টাউন পেলাম। টার্টেলে সব অক্ষর আছে। উত্তেজনায় বুক ধক ধক করছে। যদিও টাউনের নাম ঠিক লাটার না, লাটার আম বারেনবার্গে। ঠিক কি মিলছে? ভাষাটা পাল্টে জার্মান খুঁজতে কিন্তু শুধুই লাটার। শুধু এই নামেই একটা ছোট টাউন রয়েছে। 2 লাটারের মধ্যে দূরত্ব 100 কিলোমিটার। দ্বিতীয় লাটার আইক্সফেল্ড জেলায়। সবচেয়ে বড় কথা, ফ্রাঙ্কেলের কথা মতো এই লাটারের চারদিকেই পাহাড়। চারদিকে পাহাড়ের শোভা দেখে দিন কাটাতো রাবিন। এই লাটার ঠিক এমনই, পাহাড় ঘেরা। তাছাড়া খুব পুরনোও বটে। 1201 সালে প্রথম উল্লেখ দেখা যাচ্ছে। মার্কের উৎসাহ ফিরে এসেছে। বলল, রাইমটা আর একবার পড়া যাক। মুখস্থ তো আছেই, মোবাইলেও সেভ করা পুরোটা, প্রথম থেকে পরপর সাজিয়ে। প্রজেক্ট ইজ ব্রেন ক্রিপ্ট, কন্টেইনস দ্য মেন স্ক্রিপ্ট। এখন তবে চাই কি? সারি সারি সমাধি, ঘড়ি মেনে চা পান, হয়ে যাবে মুশকিল আসান। পিয়ন্স যাও, ফর বিবরণ, আদম হাইডস ইন পার্সন। তার কাছেই রইল ধন, কি হলো স্কেলিটন, পুস অন জুডাস লায়ন।
বাংলা অংশগুলো আবার বোঝালাম মার্ককে। মার একটু অন্যমনস্ক বলল, আমি একটু ভাবছি অভিযানটা করা ঠিক হবে কি না। কেন? মার্ক বলল, দেখো অনেকটাই এখন পরিষ্কার। প্রজেক্ট ইজ ব্রেন ক্রিপ্ট, কন্টেন্স দ্য মেন স্ক্রিপ্ট। মানে রাবিনের গবেষণার নাম ব্রেন ক্রিপ্ট, তাতেই যা থাকার আছে। এই ক্রিপ্টকে আমরা ভুল করছিলাম এনক্রিপশনের ক্রিপ্ট ভেবে, আসলে যা হবে ক্রিপ্ট। CRYPT মানে ইউরি রাবিনের ফ্যামিলি ক্রিপ্ট, পারিবারিক সমাধি। রাবিন ইচ্ছে করেই সি এর বদলে কে বসিয়ে জটিল করেছিল। ইউরোপে ধনী সম্ভ্রান্তদের এরকম অজস্র পারিবারিক সমাধি আছে এবং অনেকগুলোই গোপনে করা হয়, কারণ মৃতদের অনেক বহুমূল্য সামগ্রীও অনেক সময় তার কফিনের মধ্যে রাখা হতো। এখন আসল কথা হচ্ছে এই সব সমাধিতে ঢোকা কিন্তু নীতি বিরুদ্ধ, বেআইনি। আর একটা অসুবিধে, এই সব সমাধি সাধারণত গির্জা টির্জার নিচে লুকোনো থাকতো। বুঝতেই পারছো কাজটা কতটা জটিল। তাছাড়া অনাবিষ্কৃত এরকম ক্রিপ্ট আদৌ আর আছে বলেই মনে হয় না। ট্রেজার হান্টাররা সবই লুটপাট করে নিয়েছে। ঠিকই বলছে মার্ক, কিন্তু পুরো ধাঁধাটা যেভাবে পরিষ্কার হয়ে গিয়েছে, উৎসাহ বা উত্তেজনা দমন করা রীতিমতো কঠিন। বললাম, আমরা ট্রেজারের উদ্দেশ্যে যাচ্ছি না। রাবিনের সমাধি পেলেও যেমন ছিল সেভাবেই রেখে আসব, শুধু গবেষণা সংক্রান্ত কাগজপত্র কিছু যদি পাই সেটা ছাড়া। সেটাও না হয় নিয়ে এসে ফটো তুলে নেওয়া যেতে পারে। দেখো, রাবিনের গবেষণার সঙ্গে আমার ঠাকুরদারও একটা যোগ ছিল। তাছাড়া ধাঁধার প্রায় পুরোটাই এখন স্পষ্ট। অ্যাডামের কাছে রইল ধন, এই কি স্কেলিটন, মানে ফের একটা কি বা চাবির প্রয়োজন হবে। স্কেলিটন কি, যেটা অবশ্য আর নেই, ফ্রাঙ্কেল এলবের জলে বিসর্জন দিয়েছে। তবে রাবিনের হেঁয়ালি বলছে পুস অন জুডাস লায়ন। জুডাস লায়ন, কিন্তু সেটা কি? বলল মার্ক। ইহুদিদের ধর্ম নিয়ে সেরকম কিছু জানি না আমি সেরকম কিছু জানি না। মোটামুটি যা জানি তা হলো জুডাস লায়ন বা লায়ন অফ জুডা ইহুদিদের জাতীয় সংস্কৃতির প্রতীক। প্রাচীন যুগে ইসরায়েল শাসন করত 12টি উপজাতি, জুডা তাদের মধ্যে একটি। ধরা হয় জুডা থেকে জিউ শব্দেরও উৎপত্তি। এই জুডারা ছিল সিংহের মতো বলশালী, সিংহই ছিল তাদের প্রতীক। এই জন্যই ইহুদি অনেক সমাধিস্থলেই এই সিংহ বা লায়ন অফ জুডা ছবি খোদাই করা থাকে। জানি না রাবিন এটা বলতে কি বোঝাতে চেয়েছিল। হয়তো সিংহটাকে দেখতে পেলে ঠেলতে হবে জোরে। যাই হোক, একটা জিনিস পরিষ্কার, ক্রিপ্টটা আমাদের খুঁজে বের করতে হবেই। মার্ককে বললাম বুঝিয়ে। মার্ক কিছু একটা ভাবছে। উঠে দাঁড়িয়ে পায়চারি করলো একটু, জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো, তারপর একটু চনমনিয়ে বলল, ঠিক আছে, যাওয়াই যাক। সত্যি বলতে এতটা এসে ফিরে যেতেও ইচ্ছে করছে না। ছুটিও ফুরিয়ে আসছে আমাদের। এর মধ্যেই যা কিছু করার করতে হবে। করোনা পরিস্থিতির কখন কি হবে বলা যায় না। এখনও হোটেলে বুকিং নিচ্ছে, পরে কি হবে কে জানে। আইক্সফেল্ড কাছেও না খুব একটা, 300 কিলোমিটার। একটা গাড়ি ভাড়া নেব, প্লাস যতই হোক ট্রেজার হান্ট তো, কিছু ইকুইপমেন্টও কিনতে হবে। ব্যাস, আর কি, যেমন ভাবা অমনি কাজ। পরদিন অনলাইনে কয়েকদিনের জন্য একটা হ্যাচব্যাক গাড়ি আর হোটেল বুকিং করে ফেললাম। লাটার ছোট টাউন হলেও চমৎকার নিসর্গের জন্য প্রকৃতিপ্রেমী কিছু পর্যটকের আনাগোনা আছে, যদিও কোভিডের জন্য প্রায় সবই খালি। মনের মতো হোটেল পেতে অসুবিধে হলো না। ড্রেসডেন থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে ফেরার পথে গাড়ি মার্ক চালাচ্ছিল। হঠাৎ একটা কল এলো আমার ফোনে। ক্রিস্টা। একটু অবাক হলাম, কারণ ওর ফোন নম্বর নিয়ে রেখেছিলাম আমরা, কিন্তু আমাদের নম্বর দিইনি। অবশ্য অস্কারের দলবলের সঙ্গে কাজ করলে আমাদের নম্বর পাওয়াটা অসুবিধের কিছু না। হ্যালো বলাই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, আমরা কোথায় এখন? বললাম, রাডেবয়েলে ফিরছি। একটা কথা জানাতে কল করেছি,
দয়া করে আমাকে দোষ দিও না, বলল ক্রিস্টা। ফোনটা স্পিকার মোডে দিয়েছি, মার্কও শুনছে। তোমাদের হোটেল রুম বাগ করে রেখেছে ফ্রাঙ্ক, ডিজিটাল মাইক্রোফোন লুকিয়ে রেখেছে কোথাও, একটু আমতা আমতা করে বলল ক্রিস্টা। বিশ্বাস করো, আমি জানতাম না। গতকাল ফ্রাঙ্কেলের বাড়ি থেকে বেরিয়ে ও সোজা গিয়েছিল তোমাদের পেনশনে। উইন্ডো শাটার সরিয়ে কাজটা করে পালিয়েছে। আমি কিভাবে জেনেছি জিজ্ঞেস করো না, জাস্ট ওগুলো খুঁজে ফেলে দাও। বেস্ট অফ লাক। লাইন কেটে দিল ক্রিস্টা। মার্ক ভীষণ বিরক্ত, বলল, আমি একবার ভেবেছিলাম এরকম কিছু একটা করতে পারে ওরা, আমাদেরই সাবধান হওয়া উচিত ছিল। ক্রিস্টা সত্যি বললে সবই তো জেনে গেল। একদমই। জানি না লাটারে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। অক্টোবরের 25 আজকে, রবিবার। সূর্য ডুবেছে অনেকক্ষণ, চাপ চাপ অন্ধকার চারদিকে। এর কারণ আকাশ তো মেঘে ঢেকেই আছে সকাল থেকে। তার উপর আমরা যেখানে রয়েছি বড় বড় গাছপালায় ভর্তি চারপাশ। আমরা বলতে আমি আর মার্ক ছাড়াও আরও 3 জন। অস্কার ফ্রিক, রাইনহার্টের বাড়ির সেই বেঁটে গাট্টাগোট্টা কুক লুথার, এবং সেই বিশাল পপুরক্ষী ফ্রাঙ্ক, যে শুধু আমাদের নাকের ডগায় বন্দুক বাগিয়েই রাখেনি রাইনহার্টের বাড়িতে, ক্রিস্টার সঙ্গে জোসেফ ফ্রাঙ্কেলের বাড়িতেও হানা দিয়েছিল। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেও এদের নাগাল থেকে বেরোতে পারিনি। ক্রিস্টার কথা মতো পেনশনে ফিরে ঘরে খুঁজে 3টে অত্যাধুনিক লুকোনো মাইক্রোফোন পাই। সেগুলো অকেজো করে সেলফোন পেপারে মুড়ে রেখে দিয়েছি, অন্তত যদি কোনো আঙুলের ছাপ পাওয়া যায়। মার্ক বলছিল থানায় বা নিদেনপক্ষে বাড়ির মালিককে জানাতে, কিন্তু আমি নিরস্ত করি। ভদ্রলোক আদেও বিশ্বাস করবেন তো? পর্যটন বিষয়ে জার্মানি প্রায় অপরাধ শূন্য বলা যায়। শেষ পর্যন্ত না ভেবে বসেন আমরাই নিজেরা কম্মটি করে ওকে বদনাম করছি। রুম বাগ করা মানে গুরুতর অপরাধ। নিশ্চয়ই পুলিশে জানাবেন, তখন আরও তদন্ত হবে, আমাদেরই ঠিকুজি কুষ্টি ঘাঁটা হবে। আর কোনোভাবে ফ্রাঙ্কেলের কাছে খবর পৌঁছলে তিনি আবার কি বলে বসবেন কে জানে। ফলে কার্যত চূড়ান্ত এই বদমাইশিটা হজমই করতে হলো। আমি একবার ভেবেছিলাম অভিযানটা পিছিয়ে দিলে হয়, অস্কারের দল আমাদের নিষ্ক্রিয় দেখেই হয়তো হাল ছেড়ে দেবে। কিন্তু এবার মার্ক রাজি হলো না, বলল, আর পিছনে যায় না। তাছাড়া ওদের মাইক্রোফোন কদ্দূর কাজ করেছে বা আদৌ ওরা কিছু জেনেছে কি না তাও আমরা জানি না। ধরো জেনেই গেল আমরা লাটার যাচ্ছি, নামটা আমরা দুজনেই উচ্চারণ করেছি কয়েকবার, ওরা শুনে থাকলে হয়তো এতক্ষণে পৌঁছেও গিয়েছে। সেক্ষেত্রে অপকর্ম কিছু করলে অন্তত আমরা আটকাতে পারবো। মার্কের কথা যুক্তিযুক্ত মনে হলো, আর সত্যি আমরাও আর এই বিষয়টা ফেলে রাখতে ইচ্ছে করছে না। কৌতূহল, উৎসাহ বা উত্তেজনার কথা নয়, ছেড়েই দিলাম। এখানে এসে পৌঁছই 23 তারিখে। ছোট্ট প্রাচীন টাউন, চারদিকে পাহাড়ই নয় শুধু, ছোট্ট ছোট্ট আঁকাবাঁকা নদীও গিয়েছে অনেক। ঠিক হোটেলে না, পেনশনের মতোই একটা বাড়ি পুরো নিয়েছি আমরা। চতুর্দিকে ওক আর ইউ গাছের ছড়াছড়ি। এবারেও বাড়ির মালিক চাবি টাবি দিয়ে সব বুঝিয়ে চলে গিয়েছেন। আমাদের 4 দিনের বুকিং। আরও থাকতে ইচ্ছে হলে সেটা ফোনে জানিয়ে দিলেই হবে। কোভিডের জন্যে ট্যুরিস্ট নেই প্রায়। এদেশে হঠাৎ আবার বাড়াবাড়ি হয়েছে, শোনা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো হোটেলেও আর থাকা চলবে না। যাই হোক, অস্কারদের খপ্পরে কীভাবে পড়লাম সেটা বলি। রাডেবাল থেকে লাটার মোটামুটি ঘন্টা 4-5-এর জার্নি। প্রাতরা সেরে ঠিক 7টায় বেরোই আমরা। পথে রেস্ট স্টপে জিরিয়ে নিলেও 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাব। ঘটনা হলো, শুরু থেকেই একটা নীল এসইউভি আমাদের পিছু নিয়েছিল। কফি ব্রেকের জন্যে এক জায়গায় দাঁড়ালাম, সে গাড়িও দাঁড়ালো, কেউ কিন্তু নামলো না। আমরা চলতে শুরু করতে সেও ফের পিছুনি পড়ল। বুঝতেই পারছিলাম অস্কারের দলবল, বেপরোয়া স্টকিং বলে যাকে। স্টকিং রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ জার্মানিতে। A4 রুট থেকে A38-এ ঢুকে একটা গ্যাস স্টেশনে গাড়ি থামালাম। খানিক তফাতে নীল এসইউভিও থামালো।
আমি আর মার্ক সোজা গিয়ে দাঁড়ালাম নীল গাড়ির সামনে। সেই কুক লোকটা, লুথার, সে ড্রাইভিং সিটে, অস্কার তার পাশে। আমাদের দেখে জানলার কাঁচ নামিয়ে দিয়েছে অস্কার। ব্যাপারটা কি? সেই রাডেবল থেকে পিছনে পড়েছ? বেশ ঝাঁঝিয়ে জিজ্ঞেস করল মার্ক। এসব ক্ষেত্রে যেমন উত্তর আসে, অস্কার তেমনই দিল। অটোবানগুলো তোমাদের সম্পত্তি কবে থেকে হলো আবার? মার্ক বলল, পুলিশ ডাকলেই বুঝবে। স্টকিংটা পানিশেবল অফেন্স, জানো নিশ্চয়ই। অস্কার আচমকা নেমে পড়ল গাড়ি থেকে, কোমরে হাত রেখে বলল, তাই বুঝি? আর তোমরা যে উদ্দেশ্যে বেরিয়েছ সেটা? কবর খোঁড়াটাও পানিশেবল অফেন্সের মধ্যে পড়ে, সেটা জানো তো? মার্ক কিছু বলতে যাচ্ছিল, অস্কার থামিয়ে দিয়ে বলল, দেখো, ফালতু কথা বাদ দিয়ে সোজা রাস্তায় এসো। এমনিতেই তোমাদের অনেক সুযোগ দিয়ে যাচ্ছি প্রথম থেকে। যে কাজে বেরিয়েছ তোমাদের একার পক্ষে সম্ভব না, বরং আমরা একসঙ্গে কাজটা করি। লাভ যা হবে 50-50, ব্যাস মিটে গেল, রাইট? আমি বললাম, আমরা ট্রেজার হান্টে বেরোইনি, সুতরাং আমরাও আমাদের মতো ড্রাইভ করছি। তবে হ্যাঁ, এটা বলতে পারো আমাদেরও একটা উদ্দেশ্য আছে। সাদা একটা হ্যাচব্যাক গাড়ি রাডেবল থেকে এসেছে, খবর আছে ওতে 2জন গ্রেভ ডিগার আছে। আমরা সেটার উপর নজর রাখছি। সত্যি যদি হয় পুলিশকে তো জানাতেই হবে। জানো তো, গ্রেভ ডিগিংটাও একটা পানিশেবল অফেন্স। বেশ গম্ভীর হওয়ার ভান করে বলল অস্কার। এ কথা শোনার পর কি করার থাকে আর? হয় মেনে নেওয়া, নয়তো ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে যাওয়া। আমরা আর উত্তর দিলাম না, গাড়িতে এসে বসলাম। এবার মার্ক দেখালো ড্রাইভিং। ভারতের মতো আয়ারল্যান্ডেও লেফট হ্যান্ড ড্রাইভিং, জার্মানিতে উল্টো, রাইট হ্যান্ড ড্রাইভিং। তাও মার্ক কি চালালো! আধ ঘন্টার মধ্যে অস্কারদের পিছনে ফেলে অন্য রাস্তায় ঢুকে পড়ি আমরা। একটা রেস্ট স্টপে আধ ঘন্টা বিরতি নিয়ে একটু ঘুরপথে এসে পৌঁছই এখানে। কটেজে যখন ঢুকি অস্কারদের টিকি দেখিনি। ইচ্ছে করেই আর বেরোলাম না সেদিন। কটেজের পর্দার আড়ালে নজর রেখে সারা দিনে ওদের গাড়িরও দেখা মিলল না। কিন্তু একেবারে বসে থাকলেও তো হবে না, ঘোরাঘুরি করতেই হবে। সুতরাং বেরোতেই হলো, এবং পরদিনই দেখা হয়ে গেল অস্কারদের সঙ্গে। তারপর থেকে একসঙ্গে ঘুরছি বাধ্য হয়ে। অস্কার খুব খুশি, বলেছে এজন্যে অতিরিক্ত গিফটও দেবে আমাদের। রাইনহার্টকে আহত করতে যে বন্দুক ব্যবহার করেছিলাম সেটা, আর তার সঙ্গে আমাদের মাস্ক দুটোও। শেষ অবধি সে কী করবে জানি না, তবে যতক্ষণ না কিছু উদ্ধার হচ্ছে আমাদের কিছু করবে না জানি, কারণ রাবিনের সংকেত উদ্ধারের বুদ্ধি এদের নেই। থাকলে এত হাঙ্গামাও করতো না। যাই হোক, আসল ঘটনা হলো, দুদিন অনেক খোঁজাখুঁজির পর জঙ্গলের মধ্যে একটা ভাঙা গির্জা পাই আজ সকাল 11টা নাগাদ। লোকালয় থেকে অনেকটাই দূরে, একটা কেল্লার ধ্বংসস্তূপের একটু তফাতেই ছোট গির্জাটা। চূড়াটা ভেঙে পড়েছে, চারদিকে ঝোপঝাড় আগাছায় ভর্তি। সবচেয়ে বড় কথা, গির্জার ঠিক পিছনে একটা ইহুদি সিনাগগের ধ্বংসাবশেষ। দুটোই রীতিমতো প্রাচীন। তাও মনে হলো গির্জাটা যেন আরও পুরনো। পাথর আগাছা সরিয়ে ঢুকেছি দুটোতেই, গুপ্ত প্রকোষ্ঠের কোনো সন্ধান পাইনি। এরকম ভাঙা গির্জা আরও দুটো দেখেছি, সেগুলোও এমন ছিল। সেখানেও হতাশ হতে হয়েছে। কিন্তু এখানে একটা সিনাগগও থাকায় আমরা সকলেই উত্তেজিত ছিলাম। যদিও জুডার সিংহের কোনো ছবি, মূর্তি টূর্তি বা ফলক পাইনি আমরা। যেটা পাওয়া গেল দুপুর 3টে নাগাদ, গির্জার পুলপিটের নিচে। পুলপিট হলো কাঠের গোল বা চৌকো ঘেরা অংশ, যেখানে দাঁড়িয়ে যাজকরা তাদের বক্তব্য রাখেন। পুলপিট বললেও অবশিষ্ট শুধু নিচের 3.5 ফুট ব্যাসের কাঠের গোল অংশটুকু। গির্জার মেঝে, দেওয়াল সব মেকানিক্যাল ওয়াইপার দিয়ে পরিষ্কার করা হয়েছে আগেই, কোথাও যদি গুপ্ত কোনো পথের হদিশ পাওয়া যায়। সঙ্গে মেটাল ডিটেক্টর রয়েছে, কিন্তু সেটা হঠাৎ বিগড়ে গিয়েছে। শেষে কি মনে করে কুড়ুল দিয়ে পালপিটের কাঠের অংশটা সরাতেই সিংহের ছবি আঁকা 3 ফুটের মতো ব্যাসের একটা লোহার ঢাকনা পাওয়া গেল মেঝেই।
লম্বা জিভ বের করে সিংহটা যেন দাঁড়িয়ে আছে দু পায়ে। কোনো সন্দেহ নেই, এই সেই জুডাস লায়ন। রং প্রায় অস্পষ্ট, তবু বোঝা যাচ্ছে। মার্ক ফিসফিস করে বলল, পুস অন জুডাস লায়ন। ইয়া, দ্যাটস দ্য লায়ন। অস্কারের কাছেও সংকেত রয়েছে। মুহূর্তেই আরও পরিষ্কার করে ফেলা হলো ঢাকনা। একদম কিনারার দিকে একটা করটির আকারে ছিদ্র। মুহূর্তে আমার মনে পড়ল, এই কি স্কেলিটন, পুস অন জুডাস লায়ন। কি অর্থাৎ চাবি, ফ্রাঙ্কেলের ফেলে দেওয়া সেই চাবি। অস্কার বাংলা জানে না, কিন্তু ছিদ্র দেখে চাবি থাকার সম্ভাবনাটা ধরেছে। প্রথমে আমাদের উপরে এক চোট নিল, চাবি থাকলে তা আমাদের সঙ্গে আছে কিনা। নেই বলায় বিশ্বাস হলো কিনা বুঝলাম না। বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের কাছে মেটাল কাটার আছে, তাতেও কাজ না হলে বিস্ফোরকও আছে, কভার উড়িয়ে নামব নিচে। যদিও সেটা তখনকার মতো করা যায়নি, কারণ লুথার ছিল বাইরে। সে তড়িঘড়ি এসে জানালো কয়েকজনের একটা হাইকিং টিম এদিকেই আসছে। দূরবীন ক্যামেরা ট্যামেরা দেখে পক্ষীবিদৃত মনে হচ্ছে। অস্কারদের সঙ্গে অনেক তল্পিতল্পা, বড় বড় ব্যাগ পিঠে, রাইফেল টাইফেলও এনেছে কিনা কে জানে। সব দ্রুত লুকিয়ে ফেলে গলায় ক্যামেরা ঝুলিয়ে প্রকৃতিপ্রেমিক সেজে বেরিয়ে পড়া হলো। এই জায়গাটা চারদিকেই পাহাড় ঘেরা, ১,৫০০ ফিটের মতো উঁচু সব পাহাড়। সেখানে ট্রেকিংয়েও যায় অনেক। যাই হোক, তখনই ঠিক হলো কাজটা করতে হবে সূর্যাস্তের পর। ফ্রাঙ্ক অবশ্য অস্কারকে বোঝাচ্ছিল আমাদের আসার আর দরকার নেই। অস্কার রাজি হয়নি। সে হয়তো ভাবছে ধাঁধার সবে তো 2টো লাইন উদ্ধার হয়েছে, বাকিটা উদ্ধারে আমাদের প্রয়োজন পড়বেই। যদিও সে ফ্রাঙ্ককে বলল ওদের রেখে যায়, তারপর সোজা গিয়ে লোকজন ডেকে এনে কাজটা ভণ্ডুল করুক। বুদ্ধি বটে তোমার। যাই হোক, প্রথমেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ঢাকনাটা কাটার চেষ্টা করছিল লুথার, কিন্তু লোহা এত শক্ত, খুব সম্ভবত কাস্ট আয়রন। 2 ইঞ্চি কাটতেই অনেকক্ষণ লেগে গেল। মরিয়া হয়ে জোর দিয়েছিল লুথার, তাতে কাটারের গ্রাইন্ডার ব্লেড কিভাবে স্লিপ করে ওর হাতে লেগে যায়। মুহূর্তে ফিনকি দিয়ে রক্ত। ফলে কাজ মুলতবি রেখে তাকে নিয়ে টাউনে ফিরতে হলো প্রাথমিক শুশ্রূষা করাতে। আঘাত খুব গুরুতর না হলেও তার পক্ষে হাতের কাজ করা একেবারেই অসম্ভব। ভেবেছিলাম অস্কার আজকের জন্য এসব বন্ধ রাখবে। বলল, এমন কিছু দেরি হয়নি, কাজটা ফেলে রাখা ঠিক হবে না। সেই মতোই আবার ফিরে আসা হয়েছে। কাজ শুরুর আগে কিছুক্ষণের অপেক্ষা। নিঝুম নিঃশব্দ চতুর্দিক। 9টা বাজতে অস্কার বলল, শুরু করা যাক। যেটুকু কাটা হয়েছিল ধৈর্য ধরে আরও কিছুটা বড় করা হলো গোল করে। তারপর সেই বিস্ফোরকই প্রয়োগ করলো অস্কার। চারদিক নৈশব্দের মধ্যে সে এক তুমুল আওয়াজ। তবে কাজ হলো। ঢাকনা খসে গিয়ে সিঁড়ির ধাপ দেখা গেল নিচে। ফের কিছুক্ষণের অপেক্ষা। লুথারও এসেছে, হাতে ব্যান্ডেজ করে। ঠিক হলো সে থাকবে উপরে সেলফোন নিয়ে, কোনো গোলমাল হলে জানাবে। ফোনে না পেলে নিচে নেমে খবর দেবে। অস্কার আমাকে আঙুল দিয়ে ঠেলে বলল, তুমিই নামো আগে। যতই হোক রাবিন তোমার ঠাকুরদার সঙ্গে কাজ করেছে, মার্ক থাকবে তোমার পরে, তোমরাই লিডার, আমরা পিছনে থাকব। আহা, কত মহান অস্কার ফ্রিক, ভাবছি বিপদ এলে আমাদের উপরেই আগে আসবে। যাই হোক, হাতে টর্চ তো আছেই, মাথাতেও হেডল্যাম্প লাগালাম সকলে। দুপাশেই দেওয়াল, সুড়ঙ্গের মতো সিঁড়ি নেমে গিয়েছে নিচে। সিনেমা বা গল্পে যেমন হয় এবড়োখেবড়ো অসমান সিঁড়ি বা সংকীর্ণ সুড়ঙ্গ, এরকম নয়, প্রশস্ত সুড়ঙ্গ, ধাপগুলোও নিয়মিত সমান। 2জন মানুষ মোটামুটি পাশাপাশি নামতে পারে। 20 ধাপ নামার পর সিঁড়ি শেষ হয়ে শুধুই সুড়ঙ্গ। এবার উচ্চতা একটু কম, তবে প্রস্থ কমেনি। সবাইকেই মাথা নিচু করে চলতে হচ্ছে। পথ কিছুটা আঁকা বাঁকা। শুরুতেই একটা ভ্যাপসা গন্ধ ছিল, সেটা ক্রমে বেড়েই চলেছে। অনুমান মতো প্রায় 25-30 গজ যাওয়ার পর সুড়ঙ্গ শেষ হয়ে ফের সিঁড়ি পড়ল আগের মতোই, তবে এবার আরও 5টা ধাপ কম।
কিন্তু সিঁড়ি শেষ হতে আর এগোনোর উপায় নেই। পথ আটকে প্রায় 3 ফিট চওড়া লোহার পাত বা দরজা। দুটো অংশ যেন দরজার, নিচের অংশ খাঁজ কাটা দুটো পাত, মাপে মাপে বসে আটকে রেখেছে সুড়ঙ্গের মুখ। সেটার উচ্চতা নিচ থেকে ফুট 5 মতো, উপরের অংশ ফুট 2 মতো। তাতে পুরনো লোহার সেপ বা সিন্দুকে যেমন পাত থাকে তেমন একটা গোল চাকা। চাকায় মোটা মোটা 6টা স্পোক বা হাতল, প্রত্যেকটার গায়ে একটা করে সংখ্যা লেখা। আশ্চর্যের বিষয়, সব বাংলায়। 2, 3, 4, 5, 7, 9। নিচের খাঁজ কাটা অংশের উপর দিকে স্টার অফ ডেভিড খোদাই করা লোহায়। স্টার অফ ডেভিড হলো দুটো সমবাহু ত্রিভুজ ষড়ভুজের মতো করে আঁকলে যেমন হয়, যার একটা কোণ একদম আনুভূমিক সমকোণে রয়েছে। অস্কার বলল, এ তো একটা লক, নম্বর ঘুরিয়ে ঘুরিয়ে মেলাতে হবে, নিচের কোণের সঙ্গে কোণটাই খোলে। বলেই সে এলোপাতাড়ি হাতল ঘোরালো। ঘ্রং ঘ্রং করে শব্দ উঠল কোথাও। লোহার পাত অবশ্য নিশ্চল। ফ্রাঙ্কের উচ্চতা 6.5 ফিটের কাছে। আমরাই কষ্ট করে দাঁড়িয়ে, তার অবস্থা সঙ্গীন। বলল, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিই, অত ভাবার কি আছে? মার্ক হাঁ হাঁ করে উঠেছে। তাতেই লোহার কিছু না হোক, উপরের পাথর খসে সিঁড়িটার পুরো নিঃসন্দেহে বন্ধ হবে, আর আমাদের সমাধিটা জীবন্ত অবস্থায় হবে। অস্কার আমার দিকে তাকিয়ে বলল, হাতের নাম্বারগুলো তো বাংলায় লেখা নাই তো হাতলে, তুমি সলভ করো তাড়াতাড়ি। অস্কারের হুকুমে কান নেই আমার। অবশ্য সংখ্যাগুলোই মাথার মধ্যে আওড়ে যাচ্ছি। শুধু 2, 3, 4, 5, 7, 9। এর মধ্যে 2, 3, 5 আর 7 মৌলিক সংখ্যা। বাকি 4 আর 9 দিয়ে কিছু হবে, নাকি মৌলিকগুলোই পরপর ঘুরিয়ে যাব? কিভাবে ঘোরাবো জানি, ধাঁধার লাইনটা মনে পড়ছে। ঘড়ি মেনে চা পান মানে কি? ঘড়ির কাঁটার অভিমুখে ঘোরাতে হবে। আচ্ছা, এমন না তো চা পান মানে 4, 5, 9? সংখ্যাগুলো বোঝানো হয়েছে, অর্থাৎ 4, 5, 9 সংখ্যা চিহ্নিত হাতলগুলো ঘড়ির কাঁটার অভিমুখে ঘুরিয়ে স্টার অফ ডেভিডের উপরের কোণটায় নিয়ে আসতে হবে না তো? সম্ভবত, কারণ পরের লাইনই বলছে হয়ে যাবে মুশকিল আসান। 4 লেখা হাতল ঘুরিয়ে স্টারের কোণ বা পয়েন্টে মেলাতেই কোথাও গম করে একটা শব্দ হলো। এলোপাথারি ঘোরানোই যেমন শব্দ হয়েছিল তার চেয়ে একটু বেশি মিহি মসৃণ শব্দ। 5 নম্বরটা ঘোরাতে গঙের সঙ্গে ক্লিক করে একটা ধাতব আওয়াজও উঠল। মনে হলো নিচের খাঁজগুলো একটু আলগা হয়েছে। উত্তেজনায় বুকের ভিতর দুম দুম শব্দ উঠছে যেন। একইভাবে 9 লেখা স্পোক ঘোরাতেই গং গং আওয়াজ আবার। সময় বইছে, দরজা কি খুলবে? ফ্রাঙ্ক ফিসফিস করে বলল, আলাদিনের গল্পের মতো একবার চিচিং ফাঁক বলে দেখলে হয়। তা করতে হলো না। ধীরে ধীরে সরে গেল লোহার খাঁজে খাঁজে বসা নিচের অংশটুকু। অস্কার আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ফ্ল্যাশ লাইট ফেলল নিচু হয়ে। যেমন অনুমান করেছিলাম, সারি সারি সমাধি। আনন্দে অস্কার লাফাতে গিয়ে মাথায় বাড়ি খেল। যদিও সেটা গায়ে না মেখে খুব গম্ভীর হয়ে বলল, সে আর ফ্রাঙ্ক ভিতরে ঢুকবে শুধু। আন্দাজ 400-450 বর্গফুটের ষড়ভুজাকার ঘর, উচ্চতায় 15-16 ফিট হবে। গোল গোল অনেকগুলো থামের উপর ছাদটা দাঁড়িয়ে রয়েছে। ষড়ভুজের এক একটা বাহুতে বাঙ্কের মতো কফিনের আকারের বড় বড় পাথরের প্রকোষ্ঠ। চারদিকেই ইহুদি ধর্মীয় চিত্রে নানা রকম অলঙ্করণ। প্রকোষ্ঠের ভিতরে কি আছে জানি, রাবিন পরিবারের একজন মৃত সদস্য। কত কাল পর জীবিত মানুষের পা পড়ল এই সমাধি ক্ষেত্রে। গল্প বা সিনেমায় যতবার এরকমটা দেখেছি, কিন্তু স্বচক্ষে, যাকে বলে ইন পার্সন, অভিজ্ঞতাটা যে কতটা রোমাঞ্চকর বোঝানো যাবে না। শুধু যে পাথরের প্রকোষ্ঠে কফিনের মধ্যে দেহগুলো শায়িত এমন নয়, আধার ছাড়াও কফিন রয়েছে অনেক, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ডিজাইনের।
প্রায় সবকটির গায়েই ইহুদিদের পবিত্র স্টার অফ ডেভিডের চিহ্ন আঁকা বা খোদাই করা। পিতল এমনকি মনে হলো সোনার তৈরিও ধর্মীয় চিহ্ন রয়েছে অনেকগুলোই। সঙ্গে সোনারি বা অন্য ধাতব প্লেটে প্রত্যেক মৃত ব্যক্তির অল্প করে পরিচয়। এই ঘরের পাশেও দেখছি আর একটা ঘর, সেখানেও একই রকম পাথরের প্রকোষ্ঠে বা শুধুই কাঠের কফিনে শায়িত মৃতদেহ। তবে একটা কথা, যে লৌহ দরজা দিয়ে ঢুকেছি আমরা ভিতরে, সেটা বন্ধ করার বা বন্ধ হয়ে গেলে খোলা যাবে এমন কিছু হাতল বা লিভার দেখলাম না। তবে পাশের ঘরে পাথরের দেওয়ালে দরজার আকারে লোহার একটা পাত দেখলাম। মার্ক পরীক্ষা করে বলল, মনে হচ্ছে এখানে দরজা ছিল একটা, বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো সিনাগগের দিক থেকে প্রবেশপথ ছিল। কফিনগুলো হয়তো এই দিক দিয়েই আনা হতো। ইউরি রাবিন ছিল পরিবারের শেষ সদস্য। সে মারা যাওয়ার পর মনে হয় এটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়। হতেও পারে, তবে কফিন সুড়ঙ্গ দিয়েও আনা যেতে পারে। কষ্টকর হলেও অসম্ভব না। জানি না কি সত্যি। আচমকা বিকট শব্দ শুনে আমরা বড় কক্ষে ফিরে এলাম। কি কাণ্ড! অস্কার পাগল হয়ে গিয়েছে একেবারে। সে আর ফ্রাঙ্ক মিলে একটা কফিন টেনে নামিয়েছে নিচে। জোরালো শব্দে সেটাই 3 টুকরো হয়ে পড়েছে নিচে। প্রমাণ মাপের একটি নর কঙ্কাল ভিতরে। ফ্রাঙ্ক বেলচা দিয়ে ভিতরের কঙ্কালটাকে টানা হ্যাঁচড়া করে দেখছে কিছু পাওয়া যায় কিনা। আমি আর মার্ক দুজনেই চেঁচিয়ে উঠেছি, এটা কি করছো? এটা ইউরি রাবিনের কফিনও না। অস্কার প্রচণ্ড বিরক্ত, চেঁচিয়ে বলল, কি জন্য এসেছি তবে আমরা? আর এটা ইউরি রাবিনের না মানে? তোমরা কেবল ওর কফিনটা ঘাঁটতেই এসেছো? সব কটা দেখবো আমি। এত পরিশ্রম এমনি এমনি করিনি। বললাম, তুমি যা করছো এটা তো লুটপাট। ব্যঙ্গের হাসি হাসল অস্কার। রাবিনের গবেষণার ফর্মুলাটা, সেটা হাতাতে আসা কবর লুটের মধ্যে পড়ে না। এটা অস্বীকার করতে পারি না, যদিও আমাদের উদ্দেশ্য আগেই বলেছি। পাঠযোগ্য কিছু কাগজপত্র যদি এখনও থেকে থাকে তা মোবাইলে স্ক্যান করে নিয়ে আসব। সমাধির জিনিস সমাধির বাইরে আনব না, কিন্তু সেসব এরা বুঝবে না। আবার এরা যা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেওয়াও যাচ্ছে না। ফ্রাঙ্ক ইতিমধ্যেই কফিনের ভিতর থেকে দামি পাথর বসানো 2টো সোনার আংটি আর একটা ইঞ্চি চারেকের সোনার স্টার অফ ডেভিড বের করে এনেছে। প্রস্তুত হচ্ছে পরের কফিনের জন্য। মার্ক বিষম রেগে গিয়েছে। সে ভীষণ চেঁচাচ্ছে। উত্তরে অস্কার পকেট থেকে পিস্তল বের করল আচমকা। রুক্ষ স্বরে বলল, আর একটা কথা বলেছ কি দুজনকে 2টো কফিনে পুড়ে দেব, বুঝেছ? মার্ক তাও কিছু বলতে যাচ্ছিল। অস্কার আমাদের দুজনকে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড় করিয়ে রাখল। নড়েছি কি গুলি। তারপর শুরু হলো তাণ্ডব। কফিনের ডালা খুলে খুলে যেখান থেকে যা পেল ব্যাগে ভরল, কিন্তু মন ভরছে কই। মেঝে দেওয়াল সব জায়গায় হাতুড়ি ঠুকে ঠুকে দেখল। এদিকে ঘরের ভ্যাপসা দমবন্ধ করা আবহাওয়া এতই অস্বস্তিকর হয়ে উঠেছে, বাইরের মুক্ত হাওয়ায় না দাঁড়ালে বুঝি মরেই যাব এবার। রাবিনের সমাধি পেলে? এর মধ্যেও একটা সময় আমি জিজ্ঞেস না করে পারলাম না। ইউরি রাবিন? কাজ সেরে এনেছে অস্কার। মেঝেই ওর কাঁধের লম্বা ব্যাগ পেতে লুঠের জিনিসগুলো তন্ময় হয়ে ভরছিল সে আর ফ্রাঙ্ক। আমার কথায় হুঁশ এলে যেন। হ্যাঁ, পাশের চেম্বারেই তো দেখলাম, ঢুকেই বাঁ দিকে প্রথম সারিতেই। ঠিক আছে, 5 মিনিট দিচ্ছি, দেখে আসতে পারো তোমরা। মার্ক আর আমি সবে কয়েক পা এগিয়েছি। তীক্ষ্ণ কিছু একটা বিঁধল কোমরে। নিচের অংশটা যেন মুহূর্তে অসাড় হয়ে গেল। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যেতে দেখলাম মার্কেরও একই অবস্থা। ও বসে পড়েছে কাত হয়ে। কোমরে বিঁধে রয়েছে একটা বড় সিরিঞ্জ, যা আমি চিনি। ট্রাঙ্কুইলাইজার ডার্ট, পশুদের অজ্ঞান করতে যা ব্যবহার করা হয়। কোমর থেকে ডার্টটা বের করতে চেষ্টা করলাম, পারলাম না। হাত অবশ হয়ে এলো। অজ্ঞান হতে হতে দেখলাম লম্বা ব্যারেলওয়ালা বন্দুক হাতে হ্যাঁ হ্যাঁ করে হাসছে অস্কার ফ্রিক। তাতে যোগ্য সঙ্গত দিচ্ছে ফ্রাঙ্ক। জ্ঞান ফিরল কখন জানি না। প্রথমটাই বুঝতেও পারছিলাম না
বেঁচেই আছি কি না আদৌ। আলকাতরার চেয়েও কালো চারদিক, শরীরের উপর কেউ যেন পাথর চাপিয়ে রেখেছে। আর শুয়ে আছি এবড়ো খেবড়ো কোনো কণ্টকাকীর্ণ শয্যায়। কিন্তু সত্যিই কি আমি মরে গিয়েছি? মরে গেলে এমন ভয়ঙ্কর দমবন্ধ লাগছে কেন? একটু বাতাসের জন্য ফুসফুসটা ফেটে পড়তে চাইছে এবার। মরিনি আমি, মৃতবাদ পড়ে আছি কোথাও। নিচে শক্ত কি সব গায়ে বিঁধছে। হাত দিয়ে অনুভব করার উপায় নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। কোমরের বাঁ দিকে খুব যন্ত্রণা। ট্রাঙ্কুইলাইজার টার্ট বিঁধেছিল। সঙ্গে সঙ্গে অবশ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আমি আর মার্ক দুজনেই। সব মনে পড়ছে। অস্কার ফ্রিক আমাকে আর মার্ককে ঘুম পাড়ানির ডার্ট ছুঁড়ে অজ্ঞান করেছিল, তারপর বন্দি করে পালিয়েছে। কোথায় বন্দি করেছে তাও এবার বুঝতে পারছি। নিচে খটখটে যা বিঁধছে তা হলো কঙ্কালের হাড়গোড়। কোনো কফিনে পুড়ে বন্দি করে দিয়ে গিয়েছে অস্কারের দল। কি ভয়ঙ্কর, কি অমানসিক! মার্কেরও নিশ্চয়ই একই অবস্থা। কয়েকবার চিৎকার করে উঠলাম ওর নাম ধরে। নিঃশব্দ, নিকষ, অনন্ত অন্ধকারে হাহাকার করে উঠল নিজেরই কণ্ঠস্বর। বেঁচে আছি সত্যি, কিন্তু মৃত্যুও অতি নিকটে। কোনো ক্রমে হাত দুটো উঁচু করলাম। মৃত্যুকালীন সব প্রাণী বাঁচার জন্যে মরিয়া হয়ে ওঠে, সহজাত স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া। শক্ত কাঠে বাঁধা এলো কফিনের ডালা। হাঁটু উঁচু করে ঠেলতে ডালাটা একটু নড়ল মাত্র। মনে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিয়ে গিয়েছে অস্কাররা। নাইলনের দড়ি ছিলই ওদের কাছে। কি সাংঘাতিক! ঘামছি কুলকুল করে। সেলফোন ছিল প্যান্টের পকেটে, যদিও সেটার উপস্থিতি অনুভব হচ্ছে না, মানে সেটাও অস্কার নিয়ে গেছে সঙ্গে করে। তাও কোনো ক্রমে পকেটে হাত ঢোকালাম। কিছু নেই, খালি পকেট। মোবাইল থাকলেও লাভ হতো না, কারণ সুড়ঙ্গের দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পর থেকেই সিগন্যাল উধাও হয়েছিল। কিন্তু একটু আলো তো পেতাম। অবশ্য এই মুহূর্তে বাতাসের দরকার আমার, একটু সামান্য বাতাস। আর যে পারছি না। কি ভীষণ ভ্যাপসা বোঁটকা গন্ধও একটা। নিচের দিকে হাতড়ালাম। যার উপরে শুয়ে আছি তার অস্থি দিয়েই যদি কোনোভাবে এই মৃত্যুকোটরের কপাটে চিট ধরানো যায়। অবশেষে জানি না কতক্ষণ পর মনে হলো কেউ ডাকছে আমার নাম ধরে। কফিনের ডালা সরে গিয়েছে। টলতে টলতে বেরিয়ে এলাম। মার্ক, আমার বহুদিনের বন্ধু মার্ক দাঁড়িয়ে সামনে। সে আমার হাত ধরল। মার্ক, জানি না কিভাবে ধন্যবাদ দেব, আমার প্রাণ বাঁচালে তুমি। মার্ক বলল, আমি না, প্রফেসর রাবিনকে ধন্যবাদ দাও, তিনি আমাদের দুজনেরই প্রাণ বাঁচিয়েছেন। প্রফেসর রাবিন? হ্যাঁ, দেখতে পাচ্ছ না, বলল মার্ক, দরজায় দাঁড়িয়ে রয়েছেন। আমি লোহার খাঁজকাটা পাতের দিকে তাকালাম। কুচকুচে অন্ধকার। তাকিয়ে থাকতে থাকতেই আবছাটে লাগলো একটু। মনে হলো দরজাটা আধ খোলা, দাঁড়িয়ে কেউ নেই। শুয়ে রয়েছে একজন যেন। শুয়েও ঠিক না, উপুর হয়ে পড়ে আছে কেমন, তার শরীরের অর্ধেকটা ভিতরে। জোরালো আলোর ছটা আচমকা এসে পড়ল কোত্থেকে। দেখলাম লোকটা ছটফট করছে কেমন। এবার বুঝলাম লোহার পাতে সে আটকে গিয়েছে কিভাবে। রক্তে ভেসে যাচ্ছে সে। কি ভয়ানক দৃশ্য! লোকটা অমানসিক আর্তনাদ করে উঠল এবার। বাপরে, কি অমানসিক সেই চিৎকার! আমি ছুটে তার দিকে যেতে চাইলাম, কিন্তু পায়ে কিছু লেগে হোঁচট খেয়ে পড়লাম। হে ভগবান, কিছু কি! এও তো একটা মানুষ, মৃত না জীবিত জানি না, কিন্তু রক্তাক্ত। আমি আর পারলাম না, জ্ঞান হারালাম আবার। এবার চোখ খুলতে ধাঁ দিয়ে যায় প্রায়। কত আলো! জানলা দিয়ে সূর্যের আলো মুখে এসে পড়ছে। আর কি ঠান্ডা নরম বাতাস! বুক ভরে শ্বাস নিলাম। কি আমার কপালে হাত রাখলো। আর ইউ ওকে নাও? এ তো ক্রিস্টা, উদ্বিগ্ন চোখে চেয়ে আছে। ঠিক আছি বুঝিয়ে মাথা নাড়লাম একটু। কিন্তু আমি কোথায়? জিজ্ঞেস করার আগেই ক্রিস্টা বলল, আমার বাড়িতে আছো, মার্কও ভালো আছে, তোমাদের জিনিসপত্র।
এভরিথিং ইজ অল রাইট। আরও ঘণ্টাখানেক ঘুমোতে শরীর অনেকটাই সুস্থ হলো। এবার বুঝলাম বাকি বৃত্তান্ত। সবচেয়ে অদ্ভুত হলো কারোর সঙ্গে কারোর অভিজ্ঞতার পুরোপুরি মিল নেই ঠিক। প্রথমে ক্রিস্টাদের কথা বলি। সে তার বন্ধুদের নিয়ে শুরু থেকেই আমাদের পিছু নিয়েছিল। সেই হাইকিংয়ের দলটি, যাদের আমরা পক্ষীবিদ ভেবেছিলাম। ঘটনার দিন লুথার ছিল বাইরে পাহারায়, যদিও ক্রিস্টারা একটা সময় চলেই যাচ্ছিল। বিস্ফোরণের শব্দ পেয়ে গির্জায় ঢোকে। ওদিকে ক্রিস্টাদের দেখে লুথার নেমে গিয়েছিল সুড়ঙ্গে। ভাঙা কাঠের টুকরো ফুকরো দিয়ে কোনো মতে আড়াল করে দেয় সুড়ঙ্গের মুখ। কিছুক্ষণ সে লুকিয়েও ছিল ভিতরে, কিন্তু একসময় ক্রিস্টারা সুড়ঙ্গের মুখ খুঁজে পায়। লুথার তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে শটান গড়িয়ে পড়ে অস্কারের উপর। অস্কার আমাদেরকে কফিনে বন্দি করে লোহার দরজার হাতল ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে সবই উপরে উঠে আসছিল। নিয়তির এমন পরিহাস। এমনই সময় লুথার তার উপরে এসে পড়ে আচমকা। বেসামাল হয়ে অস্কার গড়িয়ে যায় নিচে। ঠিক সেই সময় লোহার পাত বন্ধ হচ্ছিল। অস্কার কোনো ক্রমে শরীরের অর্ধেকটা বার করে আনলেও তার দুটো পাই আটকে যায় লোহার খাঁজে। সে এক অতি ভয়ানক অবস্থা। ক্রিস্টাদের সে কোনো মতে বলতে পেরেছিল হাতল ঘুরিয়ে কিভাবে দরজা খোলা যায়। তারপর পা বাঁচলেও তাতে সার থাকবে কিনা এখনো বলা যাচ্ছে না। মার্ক খুব খুশি। কৃতকর্মের উচিত শাস্তি পেয়েছে অস্কার। তার অমানসিকতার তুলনাও নেই। ফ্রাঙ্কের সাহায্যে আমাকে আর মার্ককে কফিনে তো বন্দিই করেছিল। তারপর নির্দ্বিধায় ফ্রাঙ্ককেই গুলি করে লুঠের মাল নিয়ে পালাচ্ছিল সে। ফ্রাঙ্কের কপাল ভালো, গুলি লেগেছিল তার কাঁধে। রক্তপাত প্রচুর হলেও শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে সে। ফ্রাঙ্ক না বাঁচলে খুনের অভিযোগও জুটত অস্কারের বিরুদ্ধে। ক্রিস্টারা ভিতরে ঢুকে আমাদের তিনজনকেই উদ্ধার করে। মার্ক আর আমি কয়েকটা কফিন তফাতেই ছিলাম। ঘটনা হচ্ছে, সে ছিল ইউরি রাবিনের কফিনের মধ্যে। সেটা ঠিক কফিন না, ক্যাসকেট। ক্যাসকেট কফিনই, তবে আয়তনে একটু বড়, আয়তাকার। মার্ক কফিনের মধ্যে একটা ধাতব ছুরি পেয়ে যায়। সেটা ক্রমাগত খুঁচিয়ে ফুটো তৈরি করে ফেলেছিল। ওর ক্যাসকেটও বেঁধে রেখেছিল অস্কার। তবে ওর চিৎকার শুনেই ক্রিস্টারা প্রথমে ওকে, তারপর আমাকে উদ্ধার করে। অর্থাৎ মার্কের এসে আমাকে উদ্ধার করা বা ফ্রাঙ্কের শরীরে হোঁচট খেয়ে আমার পড়ে যাওয়া সবই আমার কল্পনা বা দুঃস্বপ্ন। হয়তো তাই। কিন্তু কফিনে আবদ্ধ থেকে এত সঠিক দৃশ্য দেখব কী করে? শুধু দেখাও না, অস্কারের আর্তনাদও আমি শুনেছি। মার্ক রাবিনকে নিয়ে যা বলছিল, আমাকে তা না হয় মতিভ্রম মেনে নিলাম, কিন্তু বাকিটা? মার্ককে বলতে সে আরও গোলমাল পাকিয়ে দিয়েছে। বলল, আমি নাকি চেঁচিয়ে বলছিলাম একটা ধাতব ছুরি থাকার কথা কফিনে। আমার চিৎকারেই হুঁশ ফেরে ওর। ছুরিটাও খুঁজে পায় ক্যাসকেটে। এটাও একটা বিস্ময়, কারণ ছুরির ধাতুটা প্যালাডিয়াম। কোনো ধাতু বা সেই ধাতুর যৌগ দিয়ে মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর উপায় ভেবেছিল রাবিন। আমি নিশ্চিত এটাই সেই ধাতু। 1802 সালে ইংরেজ রসায়নবিদ উইলিয়াম হাইড ওয়েলস্টন আবিষ্কার করেন এই ধাতু। প্যালাস নামে একটি গ্রহাণুর নামে নামকরণ করেছিলেন এই ধাতুর। এই প্যালাস নামটা আসলে গ্রিক দেবী প্যালাসের নাম থেকেই এসেছে। জোসেফ ফ্র্যাঙ্কেল সেই জন্যই বলেছিলেন কোনো এক গ্রিক দেবী রাবিনকে এই ধাতু দিয়েছিল। মার্ক বলেছে প্যালাডিয়ামের একটা সিটও ছিল রাবিনের কঙ্কালের নিচে। অস্কাররা দেখে থাকলেও সাধারণ কোনো ধাতু ভেবে সিটটা নেয়নি। কিন্তু আসল কথা, রাবিনের যুগে না হোক, আজকের দিনে প্যালাডিয়াম সোনার চেয়েও মূল্যবান। মাত্র 1 আউন্স প্যালাডিয়ামের মূল্য অন্তত $2,500, মানে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। পুরো সিটটার দাম কত হবে ভাবাই যায় না। অর্থাৎ নাৎসি গোল্ডের হদিশ না পেলেও মহার্ঘ কিছু ধন কিন্তু আমরা সেই অর্থে পেয়েছিলাম। যদিও আমি বা মার্ক দুজনেই এই বিষয়টা গোপনই রেখেছি। সরকার বা ইহুদি সমাজ যদি ফের কিছু অনুসন্ধান করে, সেটা তাদের ব্যাপার। ছুরিটা অবশ্য রয়ে গিয়েছে মার্কের কাছে। সেটা আমরা ফেরতও দেব সময় মতো। যাই হোক,
এবার অস্কার ফ্রাঙ্কের কথা বলি। তার জবানবন্দি সবচেয়ে বিভ্রান্তিকর। লুথার নয়, সে দেখেছিল সিঁড়ির উপর থেকে নেমে আসছে কালো পোশাক পরা, মাথায় বড় গোল টুপি পরা এক দীর্ঘদেহী ব্যক্তি। অস্কারকে দেখে লোকটি দাঁড়িয়ে পড়ে পথ আগলে। অস্কার গুলি করেছিল, কিন্তু সে গুলি নাকি তার বুকের মধ্যে দিয়ে শটান বেরিয়ে যায়। কাণ্ড হলো, এইবার সেই মূর্তি নাকি ক্রমশ এক ধাপ করে এগিয়ে আসতে থাকে অস্কারের দিকে। প্রচণ্ড ভয়ে আতঙ্কে অস্কার পা হড়কে পড়ে যায়, আর ঠিক সেই সময় লোহার পাতও তাকে আটকে ফেলে। কলে পড়া ইঁদুরের মতো বন্দী হয়ে যায় সে। সত্যি, মিথ্যে, দুঃস্বপ্ন না অতি বাস্তব কল্পনা জানি না। ঘটনা হচ্ছে, এখনও সে জেগে জেগেই সেই লোকটিকে দেখে আর্তনাদ করে উঠছে। এই হলো আমার ইউরি রাবিনের ডায়েরি বা নোটবুকের হেঁয়ালি উদ্ধারের কাহিনী। মার্ক কোনো কিছুই অবিশ্বাস করছে না। ওর একটা প্রিয় উক্তি আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। ওরই সমনামী সাহিত্যিক মার্ক টোয়েন বলেছিলেন সেই 100 বছর আগে। সেটাই বলে যাচ্ছে মাথা নেড়ে। হতেও পারে, কিংবা তাই। বিপুল এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। একটা ভালো খবর হচ্ছে, প্রাণ বিপন্ন করে সমাধি লুট ঠেকানোর জন্যে খ্রিস্টাদের সঙ্গে আমরাও অনেক সংবর্ধনা পাচ্ছি। এদিকে কয়েকটি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র অনুরোধ জানিয়েছে যদি সমাধিকক্ষটা একবার ভালো করে দেখা সম্ভব হয়। ইউরি রাবিনের মতো বিজ্ঞানীর কোনো কাজ পাওয়া গেলে তাতে বিজ্ঞান চর্চারই উপকার হবে। আমরা অবশ্য আর নাৎসি গোল্ডের কথাটা প্রকাশ করিনি কারো কাছে। তা আদেও সেখানে আছে কি না, বা থাকলেও ফের কোনো গুপ্ত প্রকোষ্ঠে লুকোনো কি না জানি না। সত্যি বলতে জানার আগ্রহও নেই আমাদের। রাবিনের গবেষণারই কিছু যখন পেলাম না, তবে সেই লোহার দরজার যান্ত্রিক প্রযুক্তি বোঝার চেষ্টা চলছে পুরোদমে। এছাড়া ইউরি রাবিনের সমাধি আবিষ্কারের সারা পৃথিবীর ইহুদি সমাজ চমকিত ও উৎফুল্ল। তারা সেখানে একটি স্মৃতিসৌধ করতে চায়। এদেশের সরকার অনুমতি তো দিয়েইছে, খরচও বহন করবে ঘোষণা করেছে। ইতিমধ্যে উলামে ফিরে এসেছি। নভেম্বর মাস পড়েছে। আপাতত ল্যাপটপ নিয়ে বসেছি। নতুন অনেক ইমেল জমেছে। অ্যালিসন, ক্রিস্টা, বরিস, উত্তর দিতে হবে সবাইকে। ক্রিস্টাকে দিয়ে শুরু করলাম। তার ঋণ অপূরণীয়। ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে ইমেল লিখেছে সে। তাকে আরও একবার কৃতজ্ঞতা জানিয়ে সবে মেলটা সেন্ড করেছি, রাইনহার্টের একটা মেল এলো। কি বলবো, পুরে হতভম্ব আমি। প্রিয় ভাস্কর, জানি না কী ভাষায় ক্ষমা চাইব। তোমরা যে এখনও আমার কথা কাউকে বলনি, সেজন্য অশেষ কৃতজ্ঞ। বুঝতেই পারছো যত কাণ্ডের মূলে ছিলাম আমি। অস্কারের কথায় ভুল বুঝেছিলাম। রাবিনীর ডায়েরি পড়ে লোভ হয়, তাতে মস্তিষ্ক নিয়ে কাজ করার কথাই ছিল মাত্র। কিভাবে কাজটা করা যাবে সেভাবে তেমন কোনো সূত্র ছিল না। ছিল কেবল গুপ্তধনের ইঙ্গিত বা সংকেত। কিন্তু সে তাতে এত বাংলা ব্যবহার করেছে, অর্থ বোঝা অসম্ভব ছিল আমাদের পক্ষে। কাকতালীয়ভাবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো হঠাৎ। মাথায় দুর্বুদ্ধি চাপে। তবে সব কুবুদ্ধির পরিকল্পনাই অস্কারের। সে বলেছিল তোমাকে বাগে রাখতে হবে, সেজন্যই ওই সব নাটক করা। তোমরা ভালো মানুষ বলে অত ভয় পেলে। যে বন্দুক তোমরা ধরেছিলে তা ছিল খেলনা, সেটাও পেয়ে যাবে, কুরিয়ার করে দিয়েছি। মাস্কগুলো তো ফেলেই দিয়েছি কবে। আসলে অস্কার যে শেষকালে এতটা দুর্বিনীত হয়ে উঠবে ভাবিনি। এই স্বীকারোক্তি লেখার কারণ বলি এবার। অস্কারের কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি দুদণ্ড চোখ বুঝতে পারছি না। দিনের পর দিন, রাতের পর রাত অনিদ্রায় কাটছে আমার। ঘুমলেই মনে হচ্ছে কফিনের মধ্যে জীবন্ত আটকে আছি, বেরোতে পারছি না কিছুতেই। কি ভয়ানক দমবন্ধ হাঁসফাঁস অবস্থা। তোমরা ভারতীয়রা অনেক টুকটাক মন্ত্রতন্ত্র জানো, কিছু একটা হয়তো করেছো আমার উপর। রাবিনের ডায়েরি চাইলে তাও দিয়ে দেব। দয়া করে অভিশাপ ফিরিয়ে নাও। ক্ষমা প্রার্থী এবং অনুশোচনায় বিক্ষত গ্রেগ
রাইনহার্ট। জানি না এর কি উত্তর দেব। এখনও পশ্চিমের অনেক শিক্ষিত মানুষের কাছে আমরা ভারতীয়রা তুকতাক করা মন্ত্রসিদ্ধ মানুষ। মার্ককে জানাতেই বলল, ডায়েরিটা অবশ্যই চেয়ে নাও, তবে কুরিয়ারেই যেন পাঠায়। আর অভিশাপ কাটানোর জন্য বলো ইহুদি কোনো সিনাগগে গিয়ে যেন প্রার্থনা করে। তারপর আমতা আমতা করে বলল, একটা অপরাধ আমিও করেছি, তবে সেটা কতটা অপরাধ তুমি বলতে পারো। এটা রাবিনের সমাধিতে ছিল, এতে তোমারও হয়তো একটু অধিকার আছে, তাও চাইলে কপি করে ফিরিয়ে দিতে পারো। মলিন চামড়ার কেসে বাঁধানো একটা কিছু সে দিল আমার হাতে। খুলে দেখতে আমার চক্ষু চড়ক গাছ। ভিতরে একটা ছোট জরাজীর্ণ বই, হলুদ হয়ে গেলেও পড়া যায়। প্রচ্ছদে দিব্যি বাংলায় লেখা, মস্তিষ্ক ম্যাজিক, লেখক বরেন আচার্য। এই উপন্যাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। আর এরকম নানা স্বাদের আরও ভালো ভালো গল্প উপন্যাস যদি শুনতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মতো সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্যই আমার এই চ্যানেলটি। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো গল্প নিয়ে।